গল্পকরণে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস জ্যোৎস্না ও জননীর গল্প। এই উপন্যাসটি 1971-এর স্বাধীনতার উপর ভিত্তি করে নির্মিত এই উপন্যাস। আমি আশা করছি আপনারা এই উপন্যাসটি উপভোগ করছেন। চলুন শুরু করি আজকে দ্বিতীয় পর্ব। শাহেদের অফিস মতিঝিলে আধুনিকতার ছিমচাম অফিস বলতে যা বোঝায়, এই অফিস মোটেই সেরকম না। আওলা ঝাওলা অফিস। অফিসের কর্মচারীদের টেবিল চেয়ারের পাশেই গাদা করে রাখা মালামাল। যদিও মালামাল রাখার জন্য নিচে গোডাউন আছে, কোনো অফিস ঘরেই খাটিয়া থাকার কথা না। এই অফিসে খাটিয়া পাতা আছে, প্রায়ই সেখানে কাউকে না কাউকে গড়াগড়ি করতে দেখা যায়। কেউ কিছু মনে করে না। আশেপাশে 7-8 তলা দালানের মাঝখানে কটকটা হলুদ রঙের, শাহেদের ভাষায় গু কালার, 2 তলার দালান। 12 হাত কাকুরের 15.5 হাত বিচির মতো বিশাল এক সাইনবোর্ড, সেখানে লেখা ইউনাইটেড কমার্শিয়াল। সাইনবোর্ডের কয়েকটা অক্ষর মুছে গেছে, তাতেও কারো কোনো গরজ নেই। 32.5 ভাজা অফিস, ইন্স্যুরেন্স, ইভেন্টিং, শেয়ার বিজনেস। অফিসের মালিকের নাম মঈন আরাফি। মুর্শিদাবাদ বাড়ি। দেশ বিভাগের সময় 200 রুপেয়া, একটা রূপার হুক্কা এবং একটা দামি শাল নিয়ে চলে এসেছিলেন। শাল বিক্রি করে প্রথমে তিনি ফলের ব্যবসা শুরু করেন। রূপার হুক্কাটা অনেক কষ্টে রক্ষা পায়। সেই হুক্কা তিনি অফিসে ব্যবহার করেন। মঈন আরাফি সাহেবের ধারণা, হুক্কা টানার সময় হুক্কা কথা বলে, কাজকর্ম যখন থাকে না তখন নাকি তিনি হুক্কার কথা শুনতে ভালো লাগে। মঈন আরাফি সাহেব এখন লক্ষপতির উপরে যা আছে সেই পতি। ভদ্রলোকের মাথায় যখন যে বিজনেস এসেছে তিনি করেছেন, এবং টাকা এসেছে জলের মতো। ভদ্রলোকের বয়স 60, বেটে গাট্টা গুট্টা চেহারা, টকটকে গৌরবর্ণের মানুষ। মাথায় কোনো চুল নেই, কিন্তু বাদামি রঙের বাহারি গোফ আছে। অফিসের কর্মচারীদের সঙ্গে তার ব্যবহার অত্যন্ত অমায়িক। কোনো কর্মচারীকে যখন তার প্রয়োজন হয় তিনি তাকে ডেকে পাঠান না, নিজে তার কাছে উপস্থিত হন। সবার সঙ্গে হাসি মুখে কথা বলেন এবং একটা পর্যায়ে বলেন, বি হ্যাপি ম্যান, বি হ্যাপি। অফিসে তার নাম বি হ্যাপি স্যার। অফিসের সমস্ত কর্মচারী মানুষটাকে সত্যিকার অর্থেই পছন্দ করে। বিবাহবার্ষিকী, ছেলের জন্মদিন, মেয়ের পাঞ্চিনিতে বি হ্যাপি স্যারের দাওয়াত হয়। ভদ্রলোক যান বা না যান, একটা উপহার পাঠান, বেশ দামি উপহার। শাহেদ অফিসের সামনে দাঁড়িয়ে আছে। তার মেজাজ যথেষ্ট পরিমাণ খারাপ। ঘড়িতে 9টা বাজছে, 10টা থেকে অফিস। সে 1 ঘন্টা আগে চলে এসেছে। দেরি করে অফিসে আসার নানান কারণ থাকে। 1 ঘন্টা আগে অফিসে আসার একটাই কারণ, বেকুবি। শাহেদ বেকুব না, আসমানির সঙ্গে রাগ দেখাতে গিয়ে সেই কাজটা করেছে। এই রাগটা না দেখালে 1 ঘন্টা আগে অফিসের সামনে দাঁড়িয়ে থাকতে হতো না। আসমানি 4 দিন বাবার বাড়ির পার করে আজ সকালে হাসিমুখে হাতে একটা ছোট্ট টিফিন ক্যারিয়ারে ঝুলিয়ে উপস্থিত হয়েছে। শাহেদের সঙ্গে কোনো সমস্যাই হয়নি। এরকম একটা ভঙ্গি করে বলেছে, হেই, রিক্সা ভাড়াটা দিয়ে এসো তো, আমার কাছে ভাঙতি নেই। নাস্তা করেছ? আমি নাস্তা নিয়ে এসেছি। শাহেদ জবাব না দিয়ে রিক্সা ভাড়া দিতে গেল। একবার ভাবল রিক্সা ভাড়া দিয়েই সে দিলবাগ রেস্টুরেন্টে চলে যাবে। সেখানে পরোটা বুন্দিয়া নাস্তা খেয়ে সোজা অফিসে। এতে রাগ দেখানো হবে। কাজটা করতে পারল না, কারণ রুনিকে আদর করা হয়নি। 4 দিন মেয়ের সঙ্গে দেখা হয়নি। তার কাছে মনে হচ্ছে 4 বছর। পত্রিকা দিয়ে গেছে। শাহেদ পত্রিকা হাতে ঘরে ঢুকল। সে ঠিক করেছে আসমানের কোনো প্রশ্নের জবাব দেবে না, মুখের সামনে পত্রিকা ধরে রাখবে। শাহেদ বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করল আসমানি খুবই স্বাভাবিক ভঙ্গিতে ঘর ঠিকঠাক করছে। তার চেয়েও বিস্ময়কর রুনির ব্যবহার। সে কাগজে ছবি আঁকছে, একবারও বাবার দিকে তাকাচ্ছে না, যেন সে বাবাকে চিনতে পারছে না। আসমানি বলল, এই কদিন কোথায় খেয়েছ? নিজে রান্না করেছ না হোটেলে? শাহেদ গম্ভীর গলায় বলল, হোটেলে। ভাইজান কবে গেছেন? শাহেদের বলতে ইচ্ছে করছে, তা দিয়ে তোমার কি দরকার? মনের ইচ্ছা চেপে রেখে বলল, যেদিন এসেছে তার পরের দিনই চলে গেছেন। আমি ওনাকে চিঠি লিখেছিলাম আমচুর নিয়ে আসতে, এনেছেন? শাহেদ জবাব দিল না।
সে স্পষ্ট বুঝতে পারছে এইসব হচ্ছে আসমানির খাতির জমানোর কথা। খেজুরে আলাপ, এই আলাপে যাবার কোনো মানে হয় না। আসমানি বলল, তোমাকে নাস্তা দিয়ে দিই, চালের আটা রুটি আর কবুতরের মাংস। কবুতর খাই না। কবুতর খাও না কেন? কেন খাই না এত ব্যাখ্যা দিতে পারবো না। খাই না মানে খাই না। কবুতরের মাংস ছাড়া অন্য কোনো মাংস হলে খাবে? শাহেদ বিরক্ত চোখে তাকালো। আসমানির চোখে মুখে চাপা হাসি। আসমানি বলল, তুমি কবুতরের মাংস খাও না আমি জানি। মা কবুতরের মাংস রান্না করেছিল, আমি ফ্রিজের বাসে গরুর মাংস নিয়ে এসেছি, গরম করে দিচ্ছি, তুমি খাও। শাহেদ কিছু বলল না। গভীর মনোযোগে পত্রিকা পড়তে লাগলো। তার মেজাজ খারাপ হচ্ছে রুনির দিকে। মেয়েটা বাবাকে চিনতে পারছে না। এই ঢং কোত্থেকে শিখেছে? নিশ্চয় মার কাছ থেকে। কাগজে কাকের ঠ্যাং বকের ঠ্যাং আঁকাটা কি এতই জরুরি? তার উপর দেখা যাচ্ছে তার বা হাতের একটা আঙ্গুলে ব্যান্ডেজ বাঁধা। কি করে ব্যথা পেয়েছে এটাও সে বলবে না। আসমানি বলল, হ্যালো রাজকুমার, তুমি যদি ভাবো আমি তোমার কাছে সরি বলবো তাহলে ভুল করেছ। তোমার ওপর রাগ করে আমি যে 4 দিন মায়ের কাছে ছিলাম, আমি ঠিকই করেছি। তবে বড় ভাইজানের সঙ্গে দেখা করতে আসিনি, এটা খুবই বড় ভুল হয়েছে। এই ভুলের জন্য আমি বড় ভাইজানের কাছে ক্ষমা চাইব। তোমার কাছে ক্ষমা চাইব কেন? শাহেদ বলল, আমি তো তোমাকে ক্ষমা চাইতে বলছি না, কেন এত কথা বলছো? আসমানি বলল, তুমি যদি স্বাভাবিকভাবে আমার সঙ্গে কথা না বলো তাহলে আমি কিন্তু আবার মার কাছে চলে যাব। যেতে চাইলে যাবে। মাংস গরম করে এনেছি, খেতে এসো। আচ্ছা, আমি ভুল করেছি, সরি। এখন পায়ে ধরতে পারবো না, রাতে পায়ে ধরব, সত্যি পায়ে ধরব। এই কথার পর শাহেদের উচিত ছিল স্বাভাবিকভাবে খেতে বসা। ঝোলঝোল মাংস, চালের আটার রুটি তার খুবই পছন্দের খাবার। আসমানি নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করার জন্যই বোধ হয় হঠাৎ শাহেদের রাগ বেড়ে গেল। সে খবরের কাগজ ছুঁড়ে ফেলে গটগট করে বের হয়ে গেল। তার রাগটা কমে গেল রিকশায় ওঠার সঙ্গে সঙ্গে। তখন আর ফেরা যায় না। রিকশাওয়ালা রিকশা টানতে শুরু করেছে। শাহেদ দাঁড়িয়ে আছে অফিসের সামনে। অফিস খুলেছে, সে ইচ্ছে করলে তার চেয়ারে বসতে পারে। অফিসের পাশেই ছাপড়া রেস্টুরেন্টের মতো আছে। রেস্টুরেন্টের মালিক বিহারি। সে সকালে রুমালি রুটি এবং মুরগির লটপট্টি নামে একটা খাদ্য তৈরি করে, অতি সুস্বাদু। অফিসের পিয়ন পাঠিয়ে সেখান থেকে নাস্তা আনা যায়। ভালো খিদে লেগেছে। খিদে চোটে বুক জ্বালা করছে, কিন্তু শাহেদের অফিসে ঢুকতে ইচ্ছে করছে না। তার ইচ্ছে করছে বাসায় ফিরে যেতে। কেমন আছেন ইয়াং ম্যান? শাহেদ চমকে তাকালো। বি হ্যাপি স্যার ঠিক তার পিছনেই দাঁড়িয়ে আছেন। এই ভদ্রলোকের শরীর ভারী, কিন্তু হাঁটেন নিঃশব্দে। অফিসে এখন এমনই কি কঠিন কাজ যে আর্লি আসতে হবে? স্যার ভালো আছেন? অফকোর্স ভালো আছি। আপনার ছোট বাচ্চাটা কেমন আছে, লিটল বেবি? স্যার ভালো আছে। বি হ্যাপি ইয়াং ম্যান, বি হ্যাপি। বলেই আরাফি সাহেব শাহেদের কাঁধে হাত রাখলেন। শাহেদ জানে ভদ্রলোক কাঁধ থেকে হাত সরাবেন না, এইভাবেই অফিসে ঢুকবেন। ভদ্রলোকের ব্যবহার কতটুকু আন্তরিক এবং কতটুকু ভান কে জানে। বস জাতীয় মানুষদের কাছ থেকে ভালো ব্যবহার পাওয়া যায় না। যখন পাওয়া যায় তখন মনে হয় কোথাও কোনো সমস্যা আছে। শাহেদ সাহেব। জি স্যার। ব্যবসা তো সব বন্ধ, জয় বাংলা বলে চিৎকার করলে তো আর পেটে দানা পেনা আসবে না, ঠিক বলেছি? বসদের সব কথাতেই হেঁসূচক মাথা নাড়তে হয়। শাহেদ তাই নাড়ল। মঈন আরাফি হাসি মুখে বলল, বি হ্যাপি ইয়াং ম্যান, বি হ্যাপি। শাহেদ মনে মনে ঠিক করল কোনো একদিন সুযোগ পেলে সে জিজ্ঞেস করবে। বি হ্যাপি বলা কি তিনি কবে থেকে শুরু করেছেন? প্রথম তিনি কাকে বলেছিলেন বি হ্যাপি? ঢিলা ঢালাভাবে অফিস শুরু হয়েছে। অফিসের লোকজনও সব আসেনি, চারদিকে ফাঁকা ফাঁকা। এই অফিস আগে গম গম করত। নানান ধরনের লোকজন নানান ধান্দায় ঘুরত। একতলায় গোডাউন সেকশনে হইহুল্লা হতো, মারামারি মাথা ফাটাফাটিও হতো। এখন সব ফাঁকা। গোডাউনে কোনো মাল নেই, অফিসের লোকজনেরও কোনো কাজকর্ম নেই। আগে যেখানে হেড ক্যাশিয়ার আসগর আলী দেয়ান 1000 ভাউচার সই করতেন, সেখানে উনি এখন 15-20টার বেশি ভাউচার সই করেন না।
হাতের কাজ শেষ হয়ে যায় দুপুরের আগেই। তখন তিনি আরাম করে পান খান এবং এই দেশের ভবিষ্যৎ নিয়ে আলাপ করেন। এই বিষয়ে গল্প করতে তার ভালো লাগে। তার ধারণা এই দেশের কপালে আল্লাপাক বোল্ড লেটারে লিখে দিয়েছেন ক্লোজড। রেস্টুরেন্টে যেমন ক্লোজড সাইনবোর্ড ঝোলায় সেরকম। তার ধারণা এই দেশের অতীতে কিছু হয়নি, ভবিষ্যতেও কিছু হবে না। কেউ তার কথার বিরোধিতা করলে তিনি ঠান্ডা গলায় বলেন, আপনার পুরা নামটা যেন কি? আব্দুল গনি না? এখন থেকে নামের শেষে শিশু টাইটেল লাগিয়ে দেন। বর্তমানে আপনার নাম আব্দুল গনি শিশু। আপনার চিন্তাশক্তি শিশু লেভেলে, বুঝেছেন? দেওয়ান সাহেবের আশেপাশে কেউ যায় না, আগ বাড়িয়ে শিশু টাইটেল নেওয়ার দরকার কি? দুপুর 12টার দিকে দেওয়ান সাহেব পান জর্দা দিয়ে বসলেন। শাহেদের দিকে হাত ইশারা করে বললেন, একটু শুনে যান। শাহেদ বলল, দেশের ভবিষ্যৎ নিয়ে কথাবার্তা শুনতে ইচ্ছে করছে না। দেওয়ান সাহেব বিরক্ত গলায় বললেন, কাছে আসেন, অন্য ব্যাপার। মুখোমুখি না বসলে বলা যাবে না, জরুরি ব্যাপার। শাহেদ নিতান্ত অনিচ্ছায় উঠে এসে দেওয়ান সাহেবের সামনের চেয়ারে বসল। দেওয়ান সাহেব বললেন, পান খাবেন নাকি? শাহেদ বলল, আমি পান খাই না। খান না বললেই তো খাবেন। টেস্ট কীরকম দেখবেন? জরুরি ব্যাপারটা কি বলেন? দেওয়ান সাহেব পান চিবুতে চিবুতে বললেন, ছটফট করছেন কেন? হাতে কোনো কাজ নাই, ছটফট করারও কিছু নাই। আপনার একটা চিঠি আছে আমার কাছে। কি চিঠি? কাল তো আপনি অফিসে আসেন নাই। গৌরাঙ্গবাবু আপনাকে খুব ব্যস্ত হয়ে খোঁজ করছিলেন। একটা চিঠি আমার কাছে দিয়ে গেলেন, খামের উপরে লেখা, জরুরি। শাহেদ বলল, চিঠিটা দিন। দেওয়ান সাহেব বললেন, দিচ্ছি দিচ্ছি, এত অস্থির হচ্ছেন কেন? দেশ কোন দিকে যাচ্ছে কিছু বুঝতে পারছেন? না। দেশের ইনকাম টোটালি ধ্বংস হয়ে গেছে, কেউ কিছু বুঝতে পারছে না। শেষ ভরসা আমেরিকা। PL 480 গম যাবে, আমরাও যাব। শাহেদ বলল, ও আচ্ছা। দেওয়ান সাহেব গলা নিচু করে বললেন, আমাদের অফিস যে বিক্রি হয়ে যাচ্ছে এটা জানেন তো? জানি না তো। আমাদের বি হ্যাপি স্যার। আমাদের সবার চোখে আদর্শ মানব, তলে তলে সব বিক্রি করে দিচ্ছেন। কেশ নিয়ে চলে যাবেন করাচি, ফ্যামিলি চলে গেছে, তিনি থেকে গেছেন। আগামী মাসে বেতন হবে না, বুড়ো আঙ্গুলে সামান্য চিনি মাখিয়ে চুষতে হবে। যাদের ডায়াবেটিক্স আছে তারা চুষবে শুধু বুড়ো আঙ্গুল। শাহেদ বলল, আপনাকে কে বলেছে অফিস বিক্রি হয়ে যাচ্ছে? দেওয়ান সাহেব বললেন, এইসব গোপন কথা কেউ কি আগ বাড়িয়ে বলে? হাবে ভাবে বুঝেছি। তবে স্যারের ফ্যামিলি যে করাচি চলে গেছে এটা জানি। তাদের PI এর টিকিট আমি কেটেছি। বাড়িতে কি স্যার একা থাকেন? একা থাকেন নাকি দোকা থাকেন আমি জানি না, তবে স্যারের ফ্যামিলি যে ফুরুত করে চলে গেছে এটা জানি। বি হ্যাপি স্যারের নাম এখন হওয়া উচিত বি স্যাড স্যার। শাহেদ উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, চিঠিটা দিন, চলে যাই। দেওয়ান সাহেব বললেন, কথা শুনতে ভালো লাগছে না? সত্য কথার প্রধান সমস্যা হলো সত্য কথা শুনতে ভালো লাগে না। যে বলে তাকেও ভালো লাগে না। মিথ্যা কথা শুনতে ভালো লাগে, যে বলে তাকেও বড় আপন বলে মনে হয়। যাই হোক, আমার সঙ্গে কথা বলতে না চাইলে নাই, এই নিন গৌরাঙ্গবাবুর চিঠি। গৌরাঙ্গের সঙ্গে শাহেদের খুব যে মাখামাখি পরিচয় তা না। গৌরাঙ্গ এবং শাহেদ একই দিনে একই অফিসে চাকরিতে জয়েন করেছিলেন। কাকতালীয়ভাবে দুজনের পরনেই ছিল ঘিয়া রঙের পাঞ্জাবি। গৌরাঙ্গ সেদিন অবাক হয়ে বলেছিল, শাহেদ ভাই, আমাদের কোইন্সিডেন্টটা দেখেছেন? পয়েন্টে পয়েন্টে মিলে যাচ্ছে। তার চেয়েও বড় মিল যেটা পাওয়া গেল, দুজনেরই প্রথম সন্তান কন্যা। একজনের নাম রুনি, আরেকজনের নাম রুনু। গৌরাঙ্গ এই মিল দেখে অফিসের শেষে ক্যান্টিনে চা খেতে খেতে বলল, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি এর মধ্যে ঈশ্বরের একটা খেলা আছে। দেখবেন আমাদের জীবনে একজনের ঘটনার সঙ্গে আরেকজনের ঘটনা মিলে যাবে। আমি যেদিন অফিসে নীল শার্ট পরে আসব, দেখা যাবে আপনিও নীল শার্ট পরে এসেছেন। আমার পরিবারে যেদিন আনন্দের কোনো ঘটনা ঘটবে, আপনার পরিবারেও ঘটবে। আমার ঠাকুরমা যেদিন মারা যাবে, দেখা যাবে আপনার দাদিও সেদিন মারা যাবে। শাহেদ হেসে ফেলল। গৌরাঙ্গ বলল, হাসছেন কেন? শাহেদ বলল, কোনো কারণ ছাড়াই হাসছি।
গৌরাঙ্গ আহত গলায় বলল, আমি সিরিয়াস একটা বিষয় নিয়ে কথা বলছি আর আপনি হেসে দিলেন কেন? সরি। না, এরকম করবেন না, এতে আমি মনে কষ্ট পাই। কিছুদিনের মধ্যেই শাহেদ লক্ষ্য করল গৌরাঙ্গের স্বভাব হলো তুচ্ছ সব কারণে মনে কষ্ট পাওয়া। যেমন একদিন গৌরাঙ্গ এসে শাহেদের টেবিলে বসতে বসতে বলল, আজ থেকে আমি আপনাকে তুই বলে ডাকবো, আপনি আমাকে তুই বলে বলবেন, দিস ইজ ফাইনাল। শাহেদ অবাক হয়ে বলল, কেন? গৌরাঙ্গ আহত গলায় বলল, কারণ আমরা বন্ধু, এই জন্য। আপনি কখনো শুনেছেন দুই ঘনিষ্ঠ বন্ধু একে অন্যকে আপনি করে বলেছে? শাহেদ কিছু বলল না। গৌরাঙ্গ বলল, তুই রাজি না? শাহেদ বলল, 1 মাসও হয়নি আমাদের পরিচয়, এর মধ্যে হঠাৎ করে একদিন দুজন দুজনকে তুই বলছি, এটা চোখে লাগবে না? গৌরাঙ্গ বলল, কার চোখে লাগবে? শাহেদ বলল, সবার। গৌরাঙ্গ বলল, ঠিক আছে, আপনাকে তুই বলতে হবে না, আমিও বলবো না, কথা দিচ্ছি প্রয়োজন ছাড়া আমি আপনার সঙ্গে কথাও বলবো না। গৌরাঙ্গ নিজের টেবিলে ফিরে গেল। কিছুক্ষণের মধ্যে দেখা গেল আরেক সহকর্মীর সঙ্গে কথা বলে সেই জায়গায় বদল করছে। আগের জায়গায় ছিল শাহেদের মুখোমুখি, অনেকটা দূরে। এই অবস্থায় 4-5 দিন কাটবার পর গৌরাঙ্গ আবার আগের জায়গায় চলে এলো। বিকেলে অফিস শেষ করে জোর করে ক্যান্টিনে চা খাওয়াতে নিয়ে এলো শাহেদকে। হাস্যকর যেসব ছেলে মানুষই গৌরাঙ্গর মধ্যে আছে তার কিছু কিছু শাহেদের বেশ ভালো লাগে, আবার কিছু কিছু খুবই বিরক্তিকর। সবচেয়ে বিরক্তিকর হল গৌরাঙ্গের বাড়িতে নিমন্ত্রণ খেতে যাওয়া। যে রাতে নিমন্ত্রণ সেই রাতে অবধারিতভাবে গৌরাঙ্গ কিছু মদ্যপান করবে। 2 প্যাক খাবার পর বদ্ধ মাতাল, তখন কথাবার্তার ঠিক ঠিকানা নেই, এই হাসছে, এই কাঁদছে, এই পা ধরতে আসছে। খাওয়া দাওয়া শেষ করার পর বাড়িতে ফেরার নাম নেওয়া যাবে না। গৌরাঙ্গ কিছুতে বাড়িতে ফিরতে দেবে না, তাকে থাকতেই হবে। একটা পর্যায়ে আসে যখন গৌরাঙ্গের স্ত্রী নীলিমা এসে করুণ গলায় বলে, ভাই আপনি থেকে যান, আপনি চলে গেলে যে বড় যন্ত্রণা করবে, কাঁদবে, জিনিসপত্র ভাঙবে। শাহেদকে অতি অনাগ্রহের সঙ্গে রাতে থেকে যেতে হয়। গৌরাঙ্গের চিঠি হাতে নিয়ে শাহেদ বসে আছে, চিঠি খুলতে ভরসা পাচ্ছে না। সে নিশ্চিত চিঠিতে কোনো একটা নিমন্ত্রণের ব্যাপার আছে। গৌরাঙ্গ লিখেছে, প্রিয় মিতা, আমার জীবনে 2টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হইয়াছে, অতীব অতীব গুরুত্বপূর্ণ, যাহা পত্র মারফত বলা সম্ভব নহে। আমি অফিসে আসিয়া আপনাকে না পাইয়া হতাশ হইয়া বাসায় ফিরিয়া গেলাম। মিতা, পত্র পাওয়া মাত্র যেখানে যে অবস্থায় আছেন আমার বাড়িতে চলে আসিবেন। যদি না আসেন, ঈশ্বরের দোহায় বাকি জীবন আমি আপনার সহিত কোনো বাক্য ব্যয় করিব না। আমি 3 দিনের আর্নড লিভ নিয়া বাড়িতে বসিয়া আছি আপনার অপেক্ষায়। ইতি গৌরাঙ্গ। শাহেদ মনে মনে বলল, অসম্ভব টু দ্য পাওয়ার 10, যাওয়ার প্রশ্নই ওঠে না। 4 দিন হয়েছে সে তার মেয়ের সঙ্গে কথা বলতে পারেনি। আজ পুরনো ঢাকায় গৌরাঙ্গের সঙ্গে দেখা করার অর্থ রাতে ফেরা যাবে না, মেয়ের সঙ্গে আরও একদিন কথা হবে না। অফিস ছুটি হয় 5টায়। 3টা বাজতে দেখা গেল কর্মচারীরা উঠতে শুরু করেছে। বি হ্যাপি স্যার লাঞ্চের সময় চলে গেছেন। ব্যবসা সংক্রান্ত কি একটা কাজে, চিটাগাং পোর্টে জাহাজ মাল খালাস বিষয়ক কাজ। তিনি চিটাগাং যাচ্ছেন, ফিরবেন 2 দিন পর। কর্মহীন অফিসে 5টা পর্যন্ত বসে থাকার অর্থ হয় না। শাহেদ 4টার দিকে উঠল। দেওয়ান সাহেব একা বসে আছেন। তিনি কখনো অফিস শেষ হবার আগে চেয়ার ছেড়ে উঠেন না। তিনি শাহেদকে বললেন, আরও কিছুক্ষণ থাকুন না, 2 ভাই একসঙ্গে বের হই। শাহেদ বলল, কাজ আছে। দেওয়ান সাহেব বললেন, বাঙালির এখন কাজ কি? বর্ষায় ঘোতা ব্যাঙের মতো গলা ফুলে স্লোগান দেয়া, জয় বাংলা জয় বাংলা। এখন আমাদের কি স্লোগান হওয়া উচিত জানেন? আমাদের স্লোগান হওয়া উচিত নয় বাংলা নয় বাংলা, অর্থাৎ বাংলা নয় অন্য কিছু। শুনেন শাহেদ সাহেব, এখনও সময় আছে। আমরা যদি বাঁচতে চাই আমাদের খোল নলচে সব বদলাতে হবে। পোশাক চেঞ্জ করতে হবে, লুঙ্গি শাড়ি চলবে না। ফুড হ্যাবিটও বদলাতে হবে। নো ফিশ নো রাইস, বাংলা ভাষা বাতিল। কথা বলতে হবে অন্য ভাষায়, উর্দু হিন্দি পাঞ্জাবি চলতে পারে। বুঝতে পারছেন নাকি পারছেন না? আপনি আগে ভালো মতো বুঝে নিন। চা খাবেন নাকি? আসুন আপনাকে 1 কাপ বিদেয়ী চা খাওয়াই। না, চা খাবো না। তাহলে আর আপনাকে আটকে রেখে কী লাভ?
চলে যান, নয় বাংলা। বাসায় ফেরার পথে শাহেদ মরণ চাঁদের দোকান থেকে এসে 1 সের রসগোল্লা কিনল। রসগোল্লা আসমানির পছন্দের মিষ্টি। রসগোল্লা খাওয়ার কায়দাটাও তার অন্যরকম। প্রথমে চিপে রস বের করে রসহীন রসগোল্লা খায়, পরে চুমুক দিয়ে রসটা খায়। সব বয়স্ক মানুষদের কর্মকাণ্ডে কিছু ছেলে মানুষই থাকে। আসমানির রসগোল্লা খাওয়ার মধ্যে ছেলে মানুষইটা আছে। তার একটা পছন্দের মিষ্টি নিয়ে বাসায় ফেরার অর্থই হচ্ছে আসমানিকে নিঃশব্দে বলা, আই এম সরি। বেচারে আজ সকালে কষ্ট করে খাবার গরম করে টেবিলে দিয়েছে, সে রাগ দেখিয়ে চলে এসেছে। এটা ঠিক হয়নি। ইত্তেফাক অফিসের সামনে মাঝে মধ্যে পাখিওয়ালারা বসে। খাঁচায় বন্দি পাখি বিক্রি হয়, টিয়া, মুনিয়া, কালিম পাখি, ঘুঘু। রুনির জন্য একটা পাখি কিনে নিলে হুলস্থুল ঘটনা ঘটবে। খাঁচা হাতে সারা বাড়িতে ছুটোছুটি করবে। পাখি কেনা নিতান্তই বাজে খরচ। এই পাখি কয়েকদিন পরেই ছেড়ে দিতে হবে। যে মেয়ের সঙ্গে 4 দিন কথা হচ্ছে না, সেই মেয়ের আনন্দের জন্য কয়েকটা সস্তায় মুনিয়া পাখি কেনা যেতে পারে। শাহেদ রিক্সা নিয়ে পাখিওয়ালার খোঁজে ইত্তেফাক অফিসের সামনে গেল। সে 5টা মুনিয়া পাখি কিনল 1.5 টাকায়। খাঁচাটা ফ্রি। এক হাতে মিষ্টি, অন্য হাতে খাঁচার পাখি নিয়ে শাহেদ বাসায় ফিরল বিকেল 5টায়। অমঙ্গল আশঙ্কার মতো মনে হচ্ছিল বাসায় ফিরে দেখবে কেউ নেই। দরজায় তালা ঝুলছে, তালার ফাঁকে গুজে রাখা নোট। চলে গেলাম। ভোরবেলা নাস্তা না খাওয়া এবং রাগ দেখানোর শাস্তি আসমানি দেবে না, তা হবে না। দরজায় তালা নেই। হঠাৎ শাহেদের মন আনন্দে পূর্ণ হল। নিজের ছোট্ট বাসাটাকে মনে হচ্ছে রবীন্দ্রনাথের ধন নয়, মান নয় এতটুকু বাসা। তার কাছে মনে হলো শুধু বেঁচে থাকার জন্য হলেও দীর্ঘকাল বেঁচে থাকা যায়। আসমানি তাকে দেখে খুবই স্বাভাবিক ভঙ্গিতে বলল, এখন চা খাবে নাকি গোসল করে চা খাবে? শাহেদ বলল, এখন 1 কাপ খাবো, গোসল সেরে আর 1 কাপ খাবো। আসমানি বলল, আবার পাখি এনেছ? এগুলোকে কে দেখবে? 2 দিন পর রুনির শখ মিটে যাবে, তারপর কি হবে? শাহেদ কিছু না বলে হাসল। হাসি দিয়ে জানান দেয়, এখন আর আমাদের মধ্যে কোনো ঝামেলা নেই। আসমানি বলল, চুলায় গরম পানি আছে, বালতিতে ঢেলে দিচ্ছি। শাহেদ বলল, না না, আমি ঢেলে নেব। রুনি কোথায়? আসমানি বলল, ও বাসায় নেই, ও মার বাসায় চলে গেছে। শাহেদ বলল, তার মানে? আসমানি বলল, মেয়ে তার নানির বাসায় গেছে, এর আবার মানে কি? তার ছোট মামা এসেছিল, সে তার ছোট মামার সঙ্গে চলে গেছে। শাহেদ বলল, ও আচ্ছা। সে কিছুতেই রাগ সামলাতে পারছে না। পরিষ্কার বুঝতে পারছে সকালে নাস্তা নিয়ে যে কাণ্ডটা করেছে, আসমানি তার শোধ তুলেছে। মেয়েকে নানির বাড়ি পাঠিয়ে দিয়েছে। খুব কঠিন কিছু কথা আসমানিকে বলতে পারলে ভালো হতো, বলতে ইচ্ছে করছে না। আসমানি চা এনে সামনে রাখল। শাহেদ বলল, রুনিকে একা পাঠিয়ে দিলে কেন? তুমিও সঙ্গে যেতে। আসমানি বলল, আমিও যাব, আমি তোমার ফেরার জন্য অপেক্ষা করছিলাম। এই তো এখন যাব। তুমিও যাচ্ছ? হ্যাঁ। কেন জানতে পারি? তোমার সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া করতে ইচ্ছে করছে না বলে চলে যাব। নিরিবিলি কয়েকটা দিন থাকবো, বই পড়ব, গান শুনব, রিল্যাক্স করব। শাহেদ বলল, আচ্ছা ঠিক আছে। আসমানি বলল, বাথরুমে গরম পানি দিয়ে এসেছি, গোসল করতে চাইলে করো। গোসল সেরে এসে শাহেদ দেখে আসমানি বাসায় নেই, সত্যি সত্যি চলে গেছে। শাহেদ রাত 8টা পর্যন্ত বারান্দার চেয়ারে বসে থাকলো। তারপর ঠিক করলো গৌরাঙ্গের বাড়িতে যাবে, রাতটা সেখানেই কাটাবে। সেই সঙ্গে করে আসমানির জন্য কেনা রসগোল্লার হাঁড়িটা নিয়ে নিল, আরেক হাতে নিল খাঁচায় মুনিয়া পাখি। আসমানির উপর যে যতটা রেগেছে, মেয়ের উপর ঠিক ততটাই রেগেছে। তার কাছে মনে হচ্ছে রুনিকে পাখি উপহার দেওয়ার কোনো মানে হয় না। পাখিগুলো সে দেবে গৌরাঙ্গের মেয়েকে। গৌরাঙ্গের বাড়ি পুরনো ঢাকার বংশাল রোডে। গলির ভেতরে গলি, তার ভেতর গলি। শেষ গলিটা এতই সরু যে রিক্সা চলার কথা না, তারপরও রিক্সা চলে। ফিতার মতো সরু গলির দুদিকে নর্দমা, নর্দমায় মরা বেড়াল, মুরগির নাড়ি ভুঁড়ি থাকবেই। ঠিকই গন্ধ আসবে।
মনে হবে এখানে কেন এসেছি। এই রাস্তাটা হাঁটার অভ্যাস না থাকলে নর্দমায় পা পড়বেই। গৌরাঙ্গ যে বাড়িতে থাকে সেটা 3 তলা। বাড়ির প্রথমটায় সিমেন্ট রডের দোকান, দোতলায় থাকে গৌরাঙ্গ, 3 তলায় গৌরাঙ্গের শ্বশুর হরিভোজন সাহা। সাহা সম্প্রদায়ের মানুষজন মিষ্টভাষী হয়ে থাকে। এই ভদ্রলোক সন্দেহ বাতিগ্রস্ত। তিনি কারোর সঙ্গে সহজভাবে কথা বলেন না। ধুতি পরার চল এই দেশ থেকে উঠে গেছে। হরিভোজন সাহা এখনও ধুতি পরেন। শ্বশুরের সঙ্গে গৌরাঙ্গের সম্পর্ক খুবই খারাপ, কথাবার্তা প্রায় বন্ধ। গৌরাঙ্গের স্ত্রী অগোচরে শ্বশুরকে ডাকে চামচিকা বাবাজি। বাড়িটা গৌরাঙ্গের শ্বশুরের। প্রতি মাসে ভাড়া বাবদ গৌরাঙ্গের তার শ্বশুরকে 50 টাকা দেওয়ার কথা, সে কিছুই দেয় না। শাহেদ গৌরাঙ্গের বাড়ি পৌঁছল রাত 9টায়। দরজা খুলে দিল নীলিমা। সে আনন্দিত গলায় বলল, আপনি তাহলে এসেছেন? আপনার বন্ধুর তো মাথা খারাপের মতো হয়ে গেছে। আপনি না এলে যে কী করতো কে জানে। সন্ধ্যা থেকে গ্লাস নিয়ে বসেছে। বুঝতেই পারছি আজ একটা কাণ্ড হবে। পটে আঁকা ছবি বলে যে কথাটা প্রচলিত আছে তা নীলিমার জন্য খুবই প্রযোজ্য। শাহেদের ধারণা সে তার সারা জীবনে এত রূপবতী কোনো তরুণীকে দেখেনি। ভবিষ্যতে দেখবে সে সম্ভাবনাও ক্ষীণ। প্রথমবার দেখে সে হকচকিয়ে গিয়েছিল। এরপরে অনেকবারই দেখা হয়েছে। শাহেদ প্রতিবারই হকচকিয়েছে। আজ নিশ্চয়ই কোনো উৎসব। নীলিমা সাজগোজ করেছে, খোঁপায় গন্ধরাজ ফুল গুজেছে, পরনে তাতে শাড়িটা দামি, নতুন শাড়ি আজই পরেছে। শাড়ি থেকে নতুন নতুন গন্ধ আসছে। শাহেদের মনে হলো এই মেয়ে সাজ করার দরকার কি। ঘরের ভেতর থেকে গৌরাঙ্গর ভারী গলা বলল, নীলু, শাহেদ এসেছে। মদ খেলে গৌরাঙ্গের গলা ভারী হয়ে যায়। নীলিমা কিছু বলার আগেই গৌরাঙ্গ দরজা খুলে বাইরে চলে এলো। স্ত্রীর দিকে তাকিয়ে বলল, তোমাকে তো বলেছি শাহেদ আসবে, বলেছি নাকি বলি নাই? বলেছ। গৌরাঙ্গ রাগী গলায় বলল, তাহলে কেন বললে সে আসবে না? নীলিমা বলল, রাত বেশি হয়ে গেছে বলে বলেছি। এত রাত করে উনি আসবেন ভাবিনি। অবশ্যই সে রাত করে আসবে। রাত 1টা বাজলেও সে আসবে। আমি তাকে আসতে বলেছি, সে আসবে না? আমার বন্ধু সম্পর্কে এটা তুমি কি করে ভাবলে? নীলিমা চাপা গলায় বলল, চিৎকার করছো কেন? তুমি আমার বন্ধু সম্পর্কে উল্টাপাল্টা কথা বলবে আর আমি চিৎকার করব না? অবশ্যই চিৎকার করব। 3 তলায় তোমার বাবা থাকে বলে আমি কি ভয় পাই নাকি? চামচিকা বাবাজিকে গৌরাঙ্গ দিয়েও পুছে না। নীলিমা বলল, ভাই আপনি আপনার বন্ধুকে সামলান। এই জিনিস সহ্য করতে পারবে না। তারপরে রোজ খাওয়া চাই, খিদে যন্ত্রণা। গৌরাঙ্গ হঠাৎ খুবই বিস্মিত হয়ে বলল, খাঁচাতে করে কি এনেছিস? পাখি? শাহেদ বলল, হ্যাঁ। গৌরাঙ্গ বলল, তুই নীলিমাকে জিজ্ঞেস করে দেখ। আমি কিন্তু তাকে বলেছি শাহেদ আজ পাখি নিয়ে আসবে। সন্ধ্যার সময় হঠাৎ করে মনে হলো। প্রথমে আমি বললাম রুনুকে, তারপর বললাম তার মাকে। তোর তো বিশ্বাস হচ্ছে না। তুই রুনুকে প্রথমে জিজ্ঞেস কর, তারপর রুনুর মাকে জিজ্ঞেস কর। তোর চোখ দেখে মনে হচ্ছে তুই বিশ্বাস করছিস না। শাহেদ বলল, বিশ্বাস হবে না কেন? বিশ্বাস করছি। তারপরও তুই জিজ্ঞেস কর, তোকে জিজ্ঞেস করতেই হবে। নীলিমা বলল, ভাই আপনি জিজ্ঞেস করে ঝামেলা মিটিয়ে ফেলুন তো। জিজ্ঞেস না করা পর্যন্ত সে একই কথা বলতে থাকবে। আপনি যে পাখি নিয়ে আসবেন এটা সত্যি বলেছে সে। আমার কথাটা বিশ্বাস করুন। আমি বিশ্বাস না করা পর্যন্ত সে হইচই করতেই থাকবে। গৌরাঙ্গ বলল, তোমার কি ধারণা আমি মাতাল হয়ে গেছি? নীলিমা বলল, হ্যাঁ। গৌরাঙ্গ আহত গলায় বলল, তুমি আমার বন্ধুর সামনে আমাকে মাতাল বললে? তুমি আজকে এই ভেরি স্পেশাল ডেতে? শাহেদ বলল, আজকের দিনটা কি ম্যারেজ অ্যানিভার্সারি? নীলিমা বলল, ওইসব কিছু না, ও শুধু শুধু হইচই করছে। গৌরাঙ্গ স্ত্রীর দিকে তাকিয়ে বলল, আমার বন্ধু আজ রাতে থাকবে, আগে তার ঘর ঠিক করো। তার রাতে একটু পর পর জল খাওয়ার অভ্যাস,
জলের ব্যবস্থা রাখো, একটা জগ আর একটা গ্লাস। নীলিমা বলল, উনি যদি থাকেন তাহলে কি দিতে হবে না তা আমি জানি। গৌরাঙ্গ বলল, তুমি কিছুই জানো না। তুমি যা পারো তার নাম কটকট করে কথা বলা। তুমি কটকট রানী, এর বেশি কিছু না। কটকটি, তুমি এখন আমার সামনে থাকবে না। তোমাকে দেখলে আমার রাগ লাগছে। তুমি আমার বন্ধুর রাতে থাকার ব্যবস্থা করো। যে কারণে আজ শাহেদের নিমন্ত্রণ সেই কারণ জানা গেল। গৌরাঙ্গের শ্বশুর তাকে নগদ 18,000 টাকা দিয়েছেন। গৌরাঙ্গ নিচু গলায় বলল, চামচিকার ভিতম্রতি হয়েছে, সে ইন্ডিয়া চলে যাচ্ছে। বুড়ার মাথায় বুদ্ধির ছিটাফোঁটা নেই। দেশ জয় বাংলা হয়ে যাচ্ছে। আমরা যখন আর সেকেন্ড ক্লাস সিটিজেন থাকব না, আমাদের অবস্থা হবে নিজের দেশে মাটি দাবড়াইয়া হাতি টাইপ। তুই এখন কেন চলে যাচ্ছিস? ইন্ডিয়া গিয়ে তুই কি করবি? তোর পাকা ছিড়বি? শাহেদ বলল, প্রথম সুসংবাদটা তো শুনলাম, দ্বিতীয়টা কি? গৌরাঙ্গ বলল, দ্বিতীয়টা ফালতুটাই শুনি। নীলু রেডিও অডিশনে পাশ করেছে, রবীন্দ্রসঙ্গীত সিগারেট পেয়েছে। শাহেদ বিস্মিত হয়ে বলল, ভাবি গান জানেন? তা তো জানতাম না। গৌরাঙ্গ বিরক্ত ভঙ্গিতে বলল, রবীন্দ্রসঙ্গীত গাইতে হলে হাঁপানি থাকতে হয়, আর নাকি সুরে গলা টানতে হয়। তোর বৌদির হাঁপানি আছে, তার নাকেও সে কথা বলতে পারে। শাহেদ বলল, ভাবির গান শুনবো না? গানের নামও মুখে আনবি না। তোর বৌদির হাঁপানির টান আমার অসহ্য। আমার সিক্স সেন্স কেমন প্রবল হচ্ছে সেটা বল। কি সুন্দর অ্যাডভান্স বলে দিলাম তুই পাখি নিয়ে আসবি। পয়েন্টে পয়েন্টে মিলে গেছে, তাই না? মিলেছে। আমি অ্যাডভান্স অনেক কিছু বলতে পারি। ওই চামচিকা ইন্ডিয়াতে পৌঁছেই খাবি খেয়ে মারা যাবে। এটাও তোকে অ্যাডভান্স বলে দিচ্ছি, মিলিয়ে নিস। গৌরাঙ্গ গ্লাসে লম্বা করে চুমুক দিয়ে দেখতে দেখতে ঘুমিয়ে পড়ল। শাহেদ রাতের খাবার খেলো একা। নীলিমা বলল, আপনাকে একা খেতে হচ্ছে, আমি খুবই লজ্জা পাচ্ছি। রুনু বাসায় নেই, ও থাকে আপনার সঙ্গে বসতো। রুনু কোথায়? সে উপরের তলায় ও দিদিমার কাছে। তার শরীরটা ভালো না, জ্বর এসেছে। আমি আপনার পাখির খাঁচা তাকে দিয়ে এসেছি, খুব খুশি। ও আচ্ছা ভাই, আপনাকে একটা কথা বলা দরকার। আপনি আজ পাখি নিয়ে আসবেন এরকম কোনো কথা রুনুর বাবা বলেনি। মদ বেশি খেয়ে ফেলেছে বলে যা মনে আসছে বলছে। ভাই, আপনাকে আরেকটা অনুরোধ করব, আপনি কি রাখবেন? শাহেদ বলল, অবশ্যই রাখবো, বলেন। আপনার বন্ধু আপনাকে এত পছন্দ করে যে সে আপনার কোনো কথা ফেলবে না। আপনি কি তাকে একটু বলবেন মনটা ছেড়ে দিতে? আমি নিশ্চিত আপনি একবার বললে সে আর এই জিনিস খাবে না। ভাবি, আমি বলবো। রাত 2টোয় হইচই এর শব্দে শাহেদের ঘুম ভাঙল। হইচইয়ের কারণ গৌরাঙ্গের ঘুম ভেঙেছে। কিছুক্ষণের মধ্যে সে স্ত্রীর হাত ধরে শাহেদের ঘরে ঢুকল। গম্ভীর গলায় বলল, তুই গান শুনতে চেয়েছিলে, ওকে নিয়ে এসেছি। শাহেদ বলল, বেচারি সারাদিন খাটাখাটনি করেছে, এখন রাত 2টো, আরেকদিন গান শুনব। গৌরাঙ্গ বলল, আরেকদিন কি? আজই গান হবে। আমি তবলা হারমোনিয়াম নিয়ে আসছি। শাহেদ বলল, তবলা কে বাজাবে? গৌরাঙ্গ বলল, আমি বাজাবো, আর কে বাজাবে? নীলিমা গান করছে। শাহেদ অবাক হয়ে কিন্নর কণ্ঠ শুনল। মনে হচ্ছে অনেক দূর থেকে কেউ অতি সুরেলা গলায় গান গাইছে। ওপারে মুখর হলো ক্যাকা ওই, ওপারে নীরব কেন কুহু হায়। পুলিশ ইন্সপেক্টর মোবারক হোসেন গত 2 বছরের সকাল হওয়া দেখেনি। তিনি ঘুমোতে যান রাত 1টার দিকে। তার ঘুমের সমস্যা আছে। শোয়া মাত্র ঘুম আসে না। এপাশ ওপাশ করতে করতে কোনোদিন রাত 3টাও বেজে যায়। যে রাত 3টায় ঘুমোতে যায় সে সুবিয়া সাদিক দেখবে এরকম আশা করা অন্যায়। তবে আজ তিনি বাড়ির ছাদে উঠে সকাল হওয়া দেখলেন। সুবানবাগে তার একতলা পাকা বাড়ির ছাদটা সুন্দর,
ছাদে উঠলে মনে হয় গ্রামে চলে এসেছেন। চারদিকে প্রচুর গাছপালা থাকায় উপর থেকে কেমন জঙ্গল জঙ্গল লাগে। গাছপালার মাথায় রাত কেটে সকাল হওয়ার দৃশ্য অপূর্ব, যে কেউ মোহিত হবে। মোবারক সাহেব এই দৃশ্য দেখলেন, মোহিত হলেন। এরকম বলা যায় না। কোনো কিছু দেখে মোহিত হওয়া তার চরিত্রের মধ্যে নেই। তার মন অসম্ভব খারাপ, শরীর খারাপ, প্রচণ্ড মাথা ধরেছে। এই অবস্থায় প্রকৃতির শোভায় মন বসে না। তার স্ত্রীর সন্ধ্যা থেকে প্রসব ব্যথা শুরু হয়েছে। পানি ভেঙেছে রাত 1টার দিকে, তখন থেকে খিঁচুনির মতো হচ্ছে। লক্ষণ ভালো না। তবে মোবারক হোসেন তার জন্য খুবই চিন্তিত বোধ করছেন না। মেয়ে ছেলের প্রাণ কই মাছের প্রাণের চেয়েও শক্ত। যাই যাই করবে, কিন্তু যাবে না। ঘরের অভিজ্ঞ ধাই আছে, এর হাতেই তার আগের 3টি সন্তান হয়েছে, 3টাই মেয়ে। খুবই আফসোসের ব্যাপার। এবার একটি ছেলে হবার সম্ভাবনা আছে। আজমির শরীফের সুতো এনে পরানো হয়েছে। শাহজালাল সাহেবের দরগায় গিয়ে তিনি নিজে সিন্নি চড়িয়ে এসেছেন। সময়ের অভাবে শাহপরানের মাজারে যেতে পারেননি। এটা একটা ভুল হয়েছে। শাহপরান শাহজালাল সাহেবের ভাগ্নে। মামা ভাগ্নে দুজনের কবর জিয়ারত না করলে মনের বাসনা পূর্ণ হয় না, এরকম একটা প্রচলিত কথা আছে। এবার যে তার স্ত্রীর প্রসব ব্যথা জটিল আকার ধারণ করেছে, এটা একটা শুভ লক্ষণ। পুত্র সন্তান প্রসবে যন্ত্রণা বেশি হয়। জমিলার ব্যথার নমুনা দেখে আশা করা যাচ্ছে শুভ সংবাদ পাওয়া যাবে। তবে মানুষ সবসময় যা আশা করে তা হয় না, এটাই চিন্তার কথা। তার এখন সময় খারাপ যাচ্ছে। ছিলেন আইবিতে, সাদা পোশাক থেকে হঠাৎ বদলি করে দিল ইউনিফর্মে। তার খুশি হওয়ার কথা। পায়জামা পাঞ্জাবি পরা পুলিশ ইন্সপেক্টর হলো ডাল বরাবর। তাদের দেখায় প্রাইভেট কলেজের বাংলা প্রফেসরের মতো। বাজারে গেলে মাছওয়ালা ফিরে তাকায় না। পুলিশের চাকরির আসল মজা ইউনিফর্মে। দেখা মাত্রই সবাই সমীহ করে তাকাবে। কিন্তু এমন তার কপাল, খাকি পোশাকটা পরার পর থেকে শুরু হলো যন্ত্রণা। পোশাকটা পরার পর থেকে বলতে গেলে রোজেই হাঙ্গামা হজ্জত হচ্ছে। বাঙালি অদ্ভুত এক জাতি, যাদের বিশ্বাস করে তাদের সব কথা বিশ্বাস করে। তারা যদি বলে ছেলে কান নিয়ে গেছে, কান নিয়েছে কি নেয়নি সেটা যাচাই করে না। গালের পাশে হাত দিলে বুঝবে কান এখনো আছে, জুলপির পাশে ঝুলছে। তারপরও লাঠিসোঁটা নিয়ে দল বেঁধে ছুটতে থাকে ছেলের পেছনে। আবার যাদের অবিশ্বাস করে তাদের কোনো সত্য কথাও বিশ্বাস করে না। তথ্যমন্ত্রী শাহাবুদ্দিন সাহেব বললেন, রবীন্দ্রসঙ্গীত ইসলাম এবং পাকিস্তানের ঐতিহ্যের পরিপন্থী বলে রেডিও টেলিভিশনে রবীন্দ্রসঙ্গীত প্রচারিত হবে না। এতেই লেগে গেল ধুরুন্ধাম কাণ্ড। ধরো রে, মারো রে, জ্বালাও রে, পোড়াও রে। একটা লোক একটা কথা বলেছে, তাতেই এই রবীন্দ্রসঙ্গীত এমন কি রসগোল্লা, প্যান প্যানানি ছাড়া আর কি? তথ্যমন্ত্রী তো ভুল করে বলেনি। ইসলামে কোনো গান কি রবীন্দ্রনাথ লিখেছে? তার কোনো গানে কি মা আমিনার কথা আছে? নজরুল তো অনেক হিন্দু গান লিখেছেন, শ্যামা সঙ্গীত। রবীন্দ্রনাথ 2-একটা ইসলাম গান লিখলেও তো পারতেন। যে গান লিখতে পারে সেই হিন্দু গান, মুসলমান গান সবই লিখতে পারে। লিখলেন না কেন? দাড়ি রাখার সময় তো 1 হাত লম্বা দাড়ি রেখে ফেললেন। কুর্তা যেটা পরেন সেটাও তো ইসলামিক কুর্তা। তিনি যদি 2-একটা ইসলামিক গান লিখতেন তাহলে এই সমস্যা হতো না। মিটিং মিছিল, লাঠিচার্জ, কাঁদানি গ্যাস, সামান্য গানের জন্য এই অবস্থা। সুপ্রিম কোর্টের বিচারপতি হামিদুর রহমান সাহেব একটা কথা বলেছেন, সেটা নিয়েও এত কাণ্ড। সুপ্রিম কোর্টের বিচারপতি তো আর ঘাস খেয়ে হয় না। এরা যখন কথা বলে অনেক চিন্তা ভাবনা করে বলে। ভদ্রলোক আরবি হরফে বাংলা লেখায় কথা বলেছেন। কথা যে খুব খারাপ বলেছেন তাও তো না। গ্রামের অনেক মানুষ আছে যারা বাংলা জানে না, কিন্তু কোরআন শরীফ পড়তে পারে। তারা তখন বাংলাও পড়তে পারবে। এটা খারাপ কি? আরবি হরফে বাংলা লিখলে বাংলার ইজ্জত কমে না? ইজ্জত বাড়ে। নবীজির ভাষায় বাংলা লেখা হচ্ছে, এটা কি কম কথা? কম বড় ইজ্জত? আচ্ছা, এরপরও তর্কের খাতিরে ধরে নিলাম এটা খারাপ। যদি খারাপ হয়, এত হইচই করার কি আছে? অদ্ভুত এক জাতি, শান্তি চায় না, চায় অশান্তি। অশান্তি ছাড়া তাদের ভালো লাগে না। আয়ুব খানের মতো নেতাকে পছন্দ করে না। ভোট দিতে হবে থুরথুরি বুড়ো ফাতেমা জিন্নাকে। মেয়ে ছেলে হবে দেশের প্রধান। কথা হলো এটা? হাদিস কোরআনে আছে মেয়ে ছেলেকে রাষ্ট্রপ্রধান করা যাবে না। সেই ফাতেমা জিন্নাকে ভোট দেওয়ার জন্য লাফাচ্ছে মাওলানা ভাসানী। হাদিস কোরআন জানা একজন মানুষ, নামের আগে মাওলানা। তাকে ভোট দিলে তোমার লাভটা কি? দেশে অশান্তি হয়, এটাই লাভ? কি আশ্চর্য দেশ, কি আশ্চর্য নেতা!
নতুন একটা জিনিস শুরু হয়েছে, দফা। আজ 6 দফা, কাল 11 দফা, এরপরের দিন 14 দফা। দফায় যে দেশে দফা রফা করবে, এই সাধারণ জ্ঞানটা যে জাতির নাই, সে জাতির ভবিষ্যৎ তো অন্ধকার। মোবারক হোসেনের ধারণা আগরতলা মামলাটা প্রত্যাহার করা আয়ুব খানের জন্য খুব বড় বোকামি হয়েছে। আয়ুব খান বোকা না, সে এত বড় বোকামি করল কেন? এই কাজটায় তার দুর্বলতা প্রকাশ পেয়েছে। বাঙালি জাতির দুর্বলতার গন্ধ পেলে লাফিয়ে উঠে এখন শুরু করেছে লাফঝাপ। শেখ মুজিব হিরো বনে গেছেন। আয়ুব খানের উচিত ছিল ফাঁসিতে ঝুলিয়ে দেয়া। 10-12টাকে ফাঁসিতে ঝুলালে সব ঠান্ডা হয়ে যেত। বাঙালি গরমের ভক্ত, নরমের জম। একটু নরম দেখলে আর উপায় নেই, ঝাঁপ দিয়ে পড়বে। আর যত ঝাঁপ দেবে পুলিশ তত বিপদে পড়বে। বাঙালি জাতির যত রাগ খাকি পোশাকের দিকে। পুলিশের দিকে ঢিল মারতে পারলে তারা আর কিছুই চায় না। আসাদুজ্জামানের মৃত্যুর পর কি অবস্থা! মানুষ দেখতে দেখতে খেপে গেল। তার নিজের জীবন নিয়ে টানাটানি, আর একটু হলে মারাই পড়তেন। আজ তো একটা ইট এসে পড়ল তার বা হাতের কোনোইতে, মট করে শব্দ। হাত যে ভেঙে গেছে তখনও বুঝেনি, বোঝার কথাও না। মাথা ছিল পুরোপুরি আওলা, ভাঙ্গা হাত জোড়া লাগলেও পুরোপুরি সারেনি। অমাবস্যা পূর্ণিমায় ব্যথা হয়, হাতে জোর বলতে কিছু নেই। পানি ভর্তি গ্লাস পর্যন্ত এই হাতে তুলতে পারে না। মোবারক হোসেন বিষণ্ণ মুখে ছাদ থেকে নেমে এলেন। বাড়ির ভেতর থেকে তখনও কোনো শব্দ আসেনি। লেডি ডাক্তারের খোঁজে একজন গিয়েছে। পাশের বাড়ির ভদ্রমহিলা এসেছেন। ভদ্রমহিলা খুব পর্দা মানেন। আজ দেখা গেল পর্দার বরখেলাপ করেই মোবারক হোসেনের সঙ্গে কথা বললেন। কথার বিষয়বস্তু হচ্ছে রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া। মোবারক হোসেন বললেন, আচ্ছা দেখি। তার মেজাজ আরও খারাপ হলো। রোগী আবার কি? গর্ভবতী মহিলা সন্তান প্রসব করছে, সাধারণ একটা ব্যাপার। হাসপাতাল আবার কি? সকাল 8টার দিকে জামিলার অবস্থা আরও খারাপ হলো। খিঁচুনি বেড়ে গেল। তিনি ক্লান্ত গলায় তার মাকে ডাকতে লাগলেন। সেই মা অনেক কাল আগে মারা গেছেন। কন্যার অসহনীয় কষ্টের সময় তিনি পাশে থাকতে পারবেন না। তার কন্যার বারবার ডাকতে লাগলো, মাইজি, হো মাইজি। দুপুর 1টায় জমিলা একটা পুত্র সন্তান প্রসব করে মারা গেলেন। মোবারক হোসেন স্ত্রীর মৃত্যুতে দুঃখিত হলেন ঠিকই, সেই দুঃখের মধ্যেও কিছু আনন্দ লেগে থাকল। পরপর 3টা কন্যা সন্তানের পর তার এবার পুত্র হয়েছে। গায়ের রং সুন্দর, ধবধবে সাদা। নাক খাড়া, মেয়েগুলোর নাকের মতো উপজাতীয় টাইপ থ্যাপড়া নাক না। তিনি ছেলের নাম রাখলেন ইয়াহিয়া। একজন নবীন নামের নাম, তবে এই নামকরণে শানি নজুল অন্য। তার ছেলের জন্ম 1969 সালে 25শে মার্চ। ওই দিনে জেনারেল ইয়াহিয়া ক্ষমতায় যান এবং দেশে সামরিক শাসন জারি করেন। সঙ্গে সঙ্গে দেশের অবস্থা ঠান্ডা। জ্বালাও পোড়াও, মারামারি, কাটাকাটি বন্ধ। জাগো জাগো বাঙালি জাগো বন্ধ। শহরে মিলিটারি নেমে গেল। ভীত বাঙালি বলতে গেলে ভয়ে গর্তে ঢুকে গেল। পুলিশরা ইজ্জত ফিরে পেল। এখন আর খাকি পোশাক দেখলে কেউ বলে না ঠোলা। মোবারক হোসেন ইয়াহিয়া নামক যে জেনারেলের কারণে এই ঘটনা ঘটল, তাকে সম্মান করেই ছেলের নাম ইয়াহিয়া রাখলেন। ছেলের জন্য আকিকা করলেন শাহজালাল সাহেবের দরগায়। আয়ুব খানের লেখা যে চিঠিতে এই বিস্ময়কর ঘটনা ঘটল, মোবারক হোসেন সেই চিঠি যত্ন করে পত্রিকা থেকে কেটে রেখে দিলেন। আয়ুব খান সাহেব জেনারেল ইয়াহিয়াকে লিখলেন, প্রেসিডেন্ট হাউস, 24শে মার্চ 1969। প্রিয় জেনারেল ইয়াহিয়া, অতীব দুঃখের সহিত আমাকে এই সিদ্ধান্তে আসিতে হইয়াছে যে দেশের সমুদয় বেসামরিক প্রশাসন ব্যবস্থা ও নিয়মতান্ত্রিক কর্তৃত্ব সম্পূর্ণ অচল হইয়া পড়িয়াছে। বর্তমান উদ্বেগজনক অবস্থায় যদি অবনতি ঘটিতে থাকে, তাহা হইলে দেশের অর্থনৈতিক জীবনধারা তথা সভ্য জীবনের অস্তিত্ব বজায় রাখা সম্পূর্ণ অসম্ভব হইয়া পড়িবে। এমত অবস্থায় ক্ষমতার আসন থেকে নামিয়া যাওয়া ছাড়া আমি কোনো গত্যন্তর দেখতেছি না। তাই আমি পাকিস্তান দেশ রক্ষা বাহিনীর হস্তে দেশের পূর্ণ কর্তৃত্ব ন্যস্ত করিয়া যাওয়ার সাব্যস্ত করিয়াছি। কেননা সামরিক বাহিনী দেশের আজিকার একমাত্র কর্মক্ষম ও আইনানুগ যন্ত্র। আয়ুব খান। পুত্র ইয়াহিয়া আশীর্বাদ হিসেবে জন্ম নিয়েছে, এই বিশ্বাস মোবারক হোসেনের মনে শিকড় গেড়ে বসে গেল। ভালো যাই হয় তাই তিনি পুত্রের জন্মের কারণে হচ্ছে বলে ধরে নেন। এই সময় তিনি তার মৃতা মাকেও স্বপ্ন দেখেন। স্বপ্নে তিনি শিশু ইয়াহিয়াকে কোলে নিয়ে আদর করছেন। হঠাৎ সেখানে মোবারক হোসেনকে দেখে
কিছু কিছু রাগ বিরক্তি মেশানো গলায় তিনি বললেন, মনু, তোর বিপদ আপদের দিন শেষ। এই ছেলে তোর জন্য কবজ হিসাবে দুনিয়াতে আসছে। এরে ভালো মতো দেখভাল করবি। বছরে একবার এরে আজমিরে নিয়ে যাবি, আর মাঝে মধ্যে হরিণের মাংস দিয়ে ভাত খাওয়াবি। পুত্রের দেখভালের জন্যে তিনি পরের বছর সাফিয়া নামের এক মধ্যবয়স্ক মহিলাকে বিয়ে করেন। এই বিয়ে তার জীবনের আশীর্বাদের মতোই হয়েছিল। সাফিয়া মোটাসোটা ধরনের মহিলা। তার প্রধান যে 3টি গুণ মোবারক হোসেনের চোখে পড়ল তা হল, এই মহিলা রাধার হাত খুব ভালো। সে যাই রাধে অমৃতর মতো লাগে। মহিলা তার স্বামীকে জমের মতো ভয় পায়। মোবারক হোসেনের মতে এই গুণটি স্ত্রীদের মহত্তম গুণের একটি। যে পরিবারের স্ত্রী স্বামীকে ভয় পায় না, মান্য করে না, সেই পরিবারে কখনো সুখ আসে না। সাফিয়ার 3য় গুণটি কোনো গুণের মধ্যেই পড়ে না, ব্যাকবির মধ্যে পড়ে। অতিবুখ মহিলাদের মধ্যে এই গুণটি দেখা যায়। তারা স্বামীর সংসারের সব কিছুকেই নিজের মনে করে। স্বামীর আগের পক্ষের সন্তানকে তারা সন্তান বলে ভাবতে থাকে। সাফিয়ার ক্ষেত্রেও এই একই জিনিস ঘটল। মোবারক হোসেনের 3 মেয়ে অতি দ্রুত হয়ে গেল তার 3 কন্যা। ছেলেটিকেও যেন সেই কিছুদিন আগে প্রসব করেছে। মোবারক হোসেন একদিন দুপুরে হঠাৎ কি জন্য যেন বাসায় এসেছেন। তিনি শোবার ঘরে ঢুকে দেখেন মেঝেতে পাটি বিছিয়ে সাফিয়া পান খাচ্ছে। তার 3 মেয়ের একজন সাফিয়ার কোলে মাথা রেখে শুয়ে আছে, একজন গায়ে হেলান দিয়ে আছে, আর 3য় জন হাত পানের গল্প করছে। 3 মেয়ের মুখেই পান। বাবাকে দেখে 3 মেয়ে অতি দ্রুত পালিয়ে গেল। সাফিয়া হঠাৎ এমন ভয় পেলেন যে মুখ থেকে পানের রস বের হয়ে শাড়িতে পড়ে গেল। মোবারক হোসেন অত্যন্ত বিরক্ত হলেন। মার্চে যে মাসের দরদ বেশি সেই মাসই হলো ডান। মার্চে যদি সৎ মায়ের দরদ বেশি হয় তাহলে সেই সৎ মা ডানের চেয়েও খারাপ। মেয়েদের নিয়ে আবার পান খাওয়া কি? পান, বিড়ি, সিগারেট ছেলে মেয়েদের সঙ্গে ভাগাভাগি করে খাওয়া যায় না। মোবারক হোসেন ভয়ে অস্থির হয়ে যাওয়া স্ত্রীকে শুধু বললেন, আড্ডাগোলবাজি কম করবা, এসব আমার পছন্দ না। সাফিয়ার সঙ্গে সঙ্গে মাথা নাড়ল। আবার তার মুখ থেকে পানের রস গড়িয়ে পড়ল। তার ছেলে যে সৌভাগ্যের কবজ হয়ে এসেছে এই বিষয়ে মোবারক হোসেন নিশ্চিত হলেন 1970 সালের 1 জানুয়ারি। এই দিনে ইয়াহিয়া খান রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করার অনুমতি দিলেন। মোবারক হোসেন খান ওই দিনেই বদলি হলেন খাকি পোশাক থেকে ডিএসবিতে। খাকি পোশাক বাতিল, এখন সাদা পোশাকের চাকরি, তাও আবার সেন্ট্রাল গভর্নেন্সের অর্ডারে। দেশে অরাজকতা চলছে। এই সময় খাকি পোশাক বিপজ্জনক পোশাক। দেশের লোকজন ধরিয়ে নিয়েছে খাকি পোশাক মানি খারাপ জিনিস, খাকি পোশাক মানি শত্রু। গোয়েন্দা বিভাগে যোগ দেওয়ার 2 মাসের মাথায় মার্চ মাসের 25 তারিখ, যেদিন তার ছেলের বয়স 1 বছর, তার ডাক পড়ল সামরিক গোয়েন্দা বিভাগের অফিসে। কর্নেল শাহরুখ খান তার সঙ্গে কথা বলতে চান। কথা বলবেন সন্ধ্যা 7টায় মোহাম্মদপুরের শেরশাহ সুরি রোডের এক বাসায়। সেদিন বিকাল 5টায় ছেলের জন্মদিন উপলক্ষে তিনি বাড়িতে মিলাদের আয়োজন করেছেন। আত্মীয় স্বজনদের খবর দিয়েছেন। কাচ্চি বিরিয়ানি রাধার জন্য পুরনো ঢাকা থেকে বাবুর্চি সাল্লু মাতব্বরকে আনা হয়েছে। মোবারক হোসেন সামান্য দুশ্চিন্তায় পড়লেন। মিটিং কতক্ষণ চলবে কে জানে। ছেলের প্রথম জন্মদিনে মিলাদ হবে আর তিনি থাকতে পারবেন না, এটা অবশ্যই একটা আফসোসের বিষয়। তবে তার ধারণা এই মিটিং তার জন্য শুভ কিছু আনবে। তা না থাকলে বেছে বেছে ছেলের জন্মদিনে এই মিটিং পড়বে কেন? কর্নেল শাহরুখের সঙ্গে দেখা করার জন্য তিনি সন্ধ্যা 6টার সময় উপস্থিত হলেন। যে বাড়িতে মিটিং হচ্ছে সেটা কোনো অফিস না, একজনের বাড়ি। ছেলে মেয়ে নিয়ে থাকে, তাদের হইচই কান্নাকাটি সারাক্ষণ হচ্ছে। সামরিক বাহিনীর গোয়েন্দা বিভাগের একজন বড় কর্মকর্তা তাকে এ ধরনের একটা বাড়িতে দেখেছেন তা ভাবাই যায় না। মোবারক হোসেনকে বসার ঘরে 1 ঘন্টা বসে থাকতে হলো। বসার ঘর দেখে মনে হয় না এখানে কেউ বসে। একদিকে গাবদা গাবদা কিছু সোফা, অন্যদিকে 3-4টা বেতের চেয়ার। সোফায় কাভার নেই। একটা সোফার গদি ছিঁড়ে ভেতরের কাঠ বের হয়ে গেছে। ঘরের সাজসজ্জা বলতে দেয়ালে কাবা শরীফের ছবি। ছবিটা ঝকঝক করছে। ঠিক সন্ধ্যা 7টায় তার ডাক পড়ল। কর্নেল সাহেবকে দেখে মোবারক হোসেন ধাক্কার মতো খেলেন। তাকে দেখে মনে হচ্ছে 21-22 বছরের একজন রূপবান যুবক চুপ করে বসে আছে। প্রেম ঘটিত জটিলতায় যে কিছু সমস্যা আছে, যার জন্য তার বয়স সামান্য বেশি লাগছে। যে ঘরে কর্নেল সাহেব বসে আছেন সেই ঘরটা বেশ বড়।
তবে ঘরে আলো কম। এই কম আলোতেও কর্নেল সাহেবের চোখে কালো চশমা। কালো চশমার কারণে মনে হচ্ছে কর্নেল সাহেবের চোখ উঠেছে। কর্নেল সাহেব ছাড়াও ঘরে আরেকজন ব্যক্তি উপস্থিত। তিনি সম্ভবত বাঙালি, তবে সাধারণ বাঙালির চেয়ে অনেক লম্বা। তিনি বসেছেন বড় একটা টেবিলের পেছনে। তার সামনে চায়ের কাপ। চায়ের কাপে অ্যাস্ট্রে হিসেবে কাজ করছে। চায়ের কাপের পাশে 6 প্যাকেট ক্যাটু সিগারেট। ভদ্রলোকের বয়স 40 বা তার কিছু বেশি। চিমচে ধরনের চেহারা, আজ শেভ করেনি বলে মুখে গোঁফদাড়ি। কোনো কারণ ছাড়াই তিনি মাঝে মধ্যে ঠোঁট ফাঁক করছেন, তখন তার দাঁত দেখা যাচ্ছে। অতিরিক্ত সিগারেট খাওয়ার জন্যই হয়তো তার দাঁতে লাল লাল ছোপ পড়েছে। ভদ্রলোকের সমস্ত মনোযোগ তার সামনে রাখা চায়ের কাপের দিকে। তিনি একবারও মোবারক হোসেনের দিকে তাকাননি। কর্নেল সাহেব তাকিয়েছেন কিনা তাও মোবারক সাহেব ধরতে পারছেন না, কারণ কর্নেল সাহেবের চোখ কালো চশমায় ঢাকা। ইন্সপেক্টর মোবারক হোসেন, প্লিজ সিট ডাউন। মোবারক হোসেন কর্নেল সাহেবের সামনে রাখা চেয়ারে বসলেন। তার নিজের উপর খুবই রাগ লাগছে, কারণ ঘরে ঢুকে তিনি সালাম দিতে ভুলে গেছেন। এখন সালাম দেওয়াটা কি ঠিক হবে? হাউ আর ইউ ইন্সপেক্টর? মোবারক হোসেন বললেন, স্যার আমি ভালো আছি। বলে মনে হলো এটা কি করলাম? বাংলা তো উনি বুঝবেন না, আর এমন তো না যে ইংরেজি ভাষাটা তার জানা নেই। তিনি অনায়াসে বলতে পারেন, স্যার আই এম ফাইন। কর্নেল সাহেব কিছুক্ষণ চুপ করে থেকে আচমকা মোবারক হোসেনকে চমকে দিয়ে সুন্দর বাংলায় উচ্চারণ করলেন, ইন্সপেক্টর, তুমি কি কোনো কারণে ভীত? মোবারক হোসেন বিস্ময়ের ধাক্কা সামলে নিয়ে বললেন, জি না স্যার। সরাসরি কাজের কথায় চলে যাই। তুমি কি শেখ মুজিবুর রহমানকে কাছ থেকে দেখেছ? জি না স্যার। কখনো তাকে দেখতে যাওনি? তাকে সালাম করবার জন্যও যাওনি? জি না স্যার। শত শত মানুষ রোজ তাকে দেখতে যায়, তার দোতলা বাড়ির ব্যালকনির নিচে দাঁড়িয়ে থাকে তার কথা শোনার জন্য, তাকে এক নজর দেখার জন্যে। তুমি যাওনি কেন? মোবারক হোসেন শান্ত গলায় বলল, স্যার আমার শেখ সাহেবের বাড়িতে কোনোদিন ডিউটি পড়ে নাই। ডিউটি পড়লে যাবে? অবশ্যই স্যার। কর্নেল সাহেব এবার মোবারক হোসেনের দিকে সামান্য ঝুঁকে এসে বললেন, তোমার কি ধারণা শেখ মুজিব পূর্ব বাংলার স্বাধীনতা চায় নাকি অখণ্ড পাকিস্তানের কর্তৃত্ব চায়? স্যার আমি জানি না, এগুলো অনেক বড় ব্যাপার। আমি সামান্য পুলিশ ইন্সপেক্টর, সরকারের নুন খাই। সরকারের যদি শেখ মুজিবের হাতে চলে যায় তাহলে তো তুমি শেখ মুজিবের নুন খাবে। জি স্যার। কর্নেল সাহেব তার শার্টের পকেট থেকে সিগারেট বের করলেন। সাধারণত সিগারেট প্যাকেটে থাকে, ইনার সিগারেট প্যাকেট ছাড়া অবস্থায় পকেটে আছে। ব্যাপারটা মজার তো। কর্নেল সাহেব সিগারেট ধরাতে ধরাতে বললেন, তোমার দেশের কোন জিনিসটা সবচেয়ে ভালো? মোবারক হোসেন বললেন, স্যার আপনি তোমার দেশ বলছেন কেন? দেশটা তো আপনারও। কর্নেল সাহেব ঠোঁটে সামান্য হাসি দেখা গেল। তিনি সেই হাসি তৎক্ষণাৎ মুছে ফেলে গম্ভীর গলায় বললেন, তোমাকে খুশি করার জন্য বলেছি। এই দেশ যে আমার সেটা আমি জানি। যাই হোক, প্রশ্নের জবাব দাও। তোমার দেশের কোন জিনিসটা তোমার সবচেয়ে ভালো লাগে? মোবারক হোসেন শান্ত গলায় বললেন, মুক্তাগাছার মন্ডা। জিনিসটা কি? এক ধরনের মিষ্টান্ন, ছানা দিয়ে তৈরি হয়, ভাপে পাকানো হয়। এত জিনিস থাকতে তোমার কাছে তোমার সবচেয়ে পছন্দের জিনিস মুক্তাগাছার মন্ডা? জি স্যার। ভালো কথা। এখন বলো, তোমার কি মনে হয় এ দেশটা আলাদা হয়ে যাবে? দুই দেশের পতাকা হবে দুই রকম? স্যার পাকিস্তান ভাঙবে না। কোন যুক্তিতে বলছো ভাঙবে না? কোনো যুক্তি না, আমার মন বলছে ভাঙবে না। কর্নেল সাহেব পকেট থেকে আরেকটা সিগারেট বের করে ঠুটে দিতে দিতে বললেন, আমারও তাই ধারণা। যার রাজনৈতিক গুরু সোহরাওয়ার্দী, তিনি পাকিস্তান ভাঙতে চাইবেন না। তিনি চাইবেন অখণ্ড পাকিস্তানের ক্ষমতায় যেতে। তবে জেনারেল ইয়াহিয়াকেও তিনি বিশ্বাস করতে পারছেন না। যদিও জেনারেল ইয়াহিয়া শেখ মুজিবের সব কথা মেনে নিচ্ছেন। নভেম্বরের জলোচ্ছ্বাসের পর মাওলানা ভাসানী চাইলেন ইলেকশন পিছিয়ে দিতে। মানুষের এত দুর্ভোগ, এর মধ্যে ইলেকশন কি?
কিন্তু শেখ মুজিব ইলেকশন পিছিয়ে দিতে রাজি হলেন না। জেনারেল ইয়াহিয়া শেখ মুজিবকে খুশি করার জন্য ইলেকশন পিছালেন না। আমার ধারণা ইয়াহিয়া শুধু একটা জিনিসই চাচ্ছেন, যা হবার হোক, যার ইচ্ছা ক্ষমতায় যাক, শুধু পাকিস্তান টিকে থাকুক। ইন্সপেক্টর মোবারক? জি স্যার। তোমার মনের ইচ্ছাটা তো সেরকম, তাই না? জি স্যার। তোমাকে এখানে ডেকে পাঠিয়েছি। এখন থেকে তোমার ডিউটি শেখ মুজিবুর রহমান সাহেবের ধানমন্ডির বাড়িতে। তুমি সেই বাড়িতে ঢুকবে, নিজের একটা জায়গা করে নেবে। কিভাবে করবে সেটা তোমার ব্যাপার। স্যার, আমার কাজটা কি? ওই বাড়িতে অবস্থান নেওয়াটাই তোমার কাজ, আর কিছু না। আর কিছুই না? না, আর কিছু না। প্রতি সপ্তাহে একবার বুধবার সন্ধ্যায় জোহর সাহেবের সঙ্গে এই বাড়িতে দেখা করবে, তার সঙ্গে গল্পগুজব করবে। জোহরকে নিশ্চয়ই বুঝতে পারছো? ওই যে একটার পর একটা সিগারেট খেয়ে যাচ্ছে, উনি। মোবারক হোসেন জোহর সাহেবের দিকে তাকালো, চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বিনীত ভঙ্গিতে সালাম দিল। জোহর তার জবাব দিলেন না, আগের মতোই চায়ের কাপের দিকে তাকিয়ে রইলেন। কর্নেল সাহেব বললেন, জোহর পূর্ণিয়া জেলার লোক, আমার অতি ঘনিষ্ঠ একজন। সে একজন কবি। তার শায়ের শুনলে মুগ্ধ হবে। তার পছন্দের কবির নাম শুনলেও তুমি চমকে উঠবে। তার পছন্দের কবির নাম ট্যাগর, তোমাদের রবীন্দ্রনাথ। মোবারক হোসেন চমকালেন না, তবে বিস্মিত হবার ভঙ্গি করলেন। কর্নেল সাহেব বললেন, জোহর একজন চেইন স্মোকার। এখন ইন্সপেক্টর মোবারক, বলো তো দেখি, তুমি এই ঘরে ঢোকার পর থেকে জোহর কয়টা সিগারেট খেয়েছে? 9টা। ভালো, তোমার অবজারভেশন ভালো। তুমি যেতে পারো। স্যার, চলে যাব? হ্যাঁ, চলে যাবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ইন্সপেক্টর, শোনো, তোমার ছেলের জন্মদিন উৎসব থেকে তোমাকে বঞ্চিত করেছি। এতে তুমি কিছু মনে করবে না। দেশের কল্যাণের জন্য ছোটোখাটো স্বার্থ বিসর্জন দিতে হয়। মোবারক হোসেন চমকালেন না। এরা তার ছেলের জন্মদিন জানে, এতে বিস্মিত হবার কিছু নেই। গোয়েন্দা বিভাগ তার সম্পর্কে কিছু না জেনে শুনে তাকে ডাকবে না। তার ছেলের নাম যে ইয়াহিয়া, এটাও তারা অবশ্যই জানে। ইন্সপেক্টর। ইয়েস স্যার। তুমি কি কিছু বলবে? জি না স্যার। তোমাকে সামান্য টিপস দেই। শেখ মুজিবের আস্থাভাজন হওয়া খুবই সহজ কাজ। এই মুহূর্তে প্রতিটি বাঙালির প্রতি তার অগাধ বিশ্বাস। তিনি সমস্ত বাঙালিকে বিশ্বাস করেন, আর আমরা প্রতিটি বাঙালিকেও বিশ্বাস করি। তিনিও ভুল করছেন, আমরাও ভুল করছি। ভুলের মাসুল তিনি যেমন দেবেন, আমরাও দেব। কে কতটুকু দেবে কে জানে। ঠিক আছে, তুমি যাও। হ্যাপি বার্থডে টু ইউর সন। ধানমন্ডি 32 নম্বর বাড়িটাকে কি বাড়ি বলা যাবে? বাড়ি মানি অলস দুপুর, বাড়ি মানে ভাদ্র মাসের গরমে আচমকা উড়ে আসা হিমেল হাওয়া, বাড়ি মানে বারান্দার রেলিংয়ে শুকোতে দেওয়া রঙিন শাড়ি। এখানে সেই রকম কিছু নেই। বাজারের মতো ভিড়। এই একদল আসছে, এই যাচ্ছে। যারা আসছে প্রথম কিছুক্ষণ খুবই উত্তেজিত অবস্থায় থাকছে। কয়েকবার স্লোগান দেবার পর তাদের উত্তেজনা ঝপ করে অনেকখানি কমে যাচ্ছে। তখন তাদের খানিকটা দিশেহারাও মনে হচ্ছে। দল নিয়ে এসে হুট করে চলে যাওয়া যায় না, কিছুক্ষণ থাকতে হয়। দল পরিচালনা করে যারা এসেছেন, শেখ সাহেবের সঙ্গে দেখা না করে চলে গেলে তাদের মান থাকে না। গ্রহকে ঘিরে উপগ্রহ ঘুরপাক খায়। শেখ সাহেব বিশাল গ্রহ, তাকে ঘিরে ঘুরপাক খাওয়া উপগ্রহের সংখ্যা সেই কারণে অনেক বেশি। তাদের ডিঙ্গিয়ে শেখ সাহেবের দেখা পাওয়া মুশকিল, তবু চেষ্টা চালাতে হয়। মোবারক হোসেন কাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে থাকবেন। কাণ্ড কারখানা দেখবেন, তার ভালোই লাগে। দুপুরে কখনো কখনো বড় বড় হাঁড়ি ভর্তি খাবার আসে, কোনোদিন তেহারি, কোনোদিন খিচুড়ি মাংস। তখন চারদিকে আলাদা উত্তেজনা তৈরি হয়। এই উত্তেজনা দেখতেও খারাপ লাগে না। সবচেয়ে ভালো লাগে পাতি নেতাদের জ্ঞানী জ্ঞানী আলোচনা। পাতি নেতাদের সঙ্গেও পাতি উপগ্রহ থাকে। পাতি নেতাদের আলোচনা চলে পাতি উপগ্রহদের সঙ্গে। মাওলানা কি চাচ্ছে বুঝলাম না। তার দলের স্লোগান, ভোটের আগে ভাত চাই। ভাতের অধিকার নিশ্চিত করার জন্য তো ভোট দরকার। তার ভাবভঙ্গি দেখে মনে হওয়া অস্বাভাবিক না যে ইয়াহিয়ার সঙ্গে তার একটা অশুভ আতাত হয়েছে। এদিকে আবার কমিউনিস্ট পার্টির হাবভাব ভালো লাগছে না। কমিউনিস্টরা কী করবে না করবে সেটা বোঝা অবশ্য খুবই মুশকিল।
বিষয়টা নিয়ে শেখ সাহেবের সঙ্গে বসতে হবে। যিনি বিষয়টা নিয়ে শেখ সাহেবের সঙ্গে বসতে চাচ্ছেন তার ভঙ্গি এরকম যেন তিনি শেখ সাহেবের প্রধান উপদেষ্টাদের অন্যতম। এই শ্রেণীর নেতারা দলীয় নেতাদের উৎসাহ বৃদ্ধির জন্য কিছুক্ষণ পরপর স্লোগানের আয়োজন করে। সবার চেষ্টা থাকে যেন তাদের স্লোগানটা অন্যদের চেয়ে আলাদা হয়। ইয়াহিয়ার বুকে লাথি মারো, সোনার বাংলা স্বাধীন করো, একটা দুটা মিলিটারি ধরো, সকাল বিকাল নাস্তা করো। ছাত্রনেতাদের ভাবভঙ্গি সবার চেয়ে আলাদা, যেন বিরাট আন্দোলন তারাই চালিয়ে যাচ্ছে। শেখ মুজিবুর রহমান সঙ্গে আছেন, ভালো কথা, সঙ্গে না থাকলেও কোনো অসুবিধা নেই, আমরাই চালিয়ে নিয়ে যাব, দেশ স্বাধীন করা আমাদের কাছে কোনো ব্যাপারই না। শেখ মুজিবুর রহমান এদের প্রশ্রয়ও দিচ্ছেন। প্রশ্রয় না দিয়ে তার হয়তো উপায়ও নেই। মোবারক হোসেনের এই বাড়িতে তৃতীয় দিনের ঘটনা। সকাল হচ্ছে, শেখ মুজিব ফজরের নামাজ শেষ করে দোতলা থেকে একতলায় নামলেন। সরাসরি এগিয়ে গেলেন মোবারক হোসেনের দিকে, ভরাট গলায় বললেন, তুই কে? মোবারক হোসেনের প্রশ্নের জবাব না দিয়ে পা ছুঁয়ে সালাম করল। প্রায় তোকে দেখি, তুই কে? স্যার, আমি আইবির লোক। তোকে কি আমার বাড়িতে ডিউটি দিয়েছে? জি স্যার। তোর সঙ্গে পিস্তল আছে? আছে। তোর ডিউটি কি? কে আসে আর কে যায় এটা খেয়াল রাখা। শেখ সাহেব হেসে ফিরে বললেন, তুই তো তোর গোপন কথা সবই বলে ফেললি। তুই আইবির লোক, তোর পরিচয় গোপন রাখবি না? আমি সরকারের হুকুমে আসলেও আমি ডিউটি করি আপনার। আমি খেয়াল রাখি যেন কেউ আপনার কোনো ক্ষতি করতে না পারে। আমার ডিউটি করিস কি জন্যে? কারণ আপনিই সরকার। শেখ মুজিব এই কথায় খুবই তৃপ্তি পেলেন। মোবারক হোসেনের কাঁধে হাত রেখে বললেন, তুই আমার জন্য কি করতে পারবি? আপনি যা বলতে বলবেন করতে পারবো। যদি বলেন ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়, আমি পড়ব। তোর নাম কি? মোবারক হোসেন, পুলিশ ইন্সপেক্টর। দেশের বাড়ি কোথায়? কিশোরগঞ্জ। ভালো জায়গায় জন্ম, বীর শৌখিনার দেশ। ছেলে মেয়ে কি? 3 মেয়ে 1 ছেলে। 3 মেয়ের নাম মরিয়ম, মাসুমা, মাফরুহা আর ছেলের নাম ইয়াহিয়া। কি বলিস তুই? ছেলের নাম ইয়াহিয়া? আমার দাদি যান রেখেছেন, নবীন নামের নাম। আয় আমার সঙ্গে। স্যার, কোথায় যাব? তোকে নিয়ে বাড়ির ছাদে উঠব, তারপর তোকে হুকুম দিব ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়তে। দেখি হুকুম তামিল করতে পারিস কি না। মোবারক হোসেন শান্ত গলায় বললেন, স্যার চলেন। শেখ মুজিবুর রহমান মোবারক হোসেনকে নিয়ে দোতলায় এলেন। তিনি তার স্ত্রীকে বললেন, এই আমাদের দুজনকে নাস্তা দাও, এ হলো আমার এক ছেলে। শেখ মুজিবুরের চোখে মুখে তৃপ্তি ও আনন্দ ঝলমল করতে লাগল। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করে উপন্যাস জ্যোৎস্না ও জননীর গল্প। এর দ্বিতীয় পর্ব আজ আমি এখানেই শেষ করছি। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো লেগে থাকলে আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন, তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন সে প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছি আজ।